হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ ইনক্লুসিভ এডুকেশন। এর আগের দিনে কিন্তু ইনক্লুসিভ এডুকেশন নিয়ে আমি আলোচনা করেছিলাম, কনসেপ্ট যা ছিল ক্লিয়ার করে দিয়েছি। যারা এখনো দেখোনি তারা কাইন্ডলি চ্যানেল ভিজিট করবে, ঠিক আছে? এবার যারা রেগুলার তোমরা ভিউয়ার্স রয়েছে আমাদের চ্যানেলে, তারা অনেকেই হয়তো বলছো যে আচ্ছা সিলেবাস তো ডিসকাশন হয়ে গেল, দেন মাঝে 2-4টা ক্লাস দেওয়া হলো, দেন মাঝখানে অনেকটা কিন্তু গ্যাপ পড়ে গিয়েছিল, ঠিক আছে? তো কিছু প্রবলেমসের জন্য আমি কিন্তু রেগুলার ভিডিওসগুলো নিয়ে আসতে পারিনি। তো আজকের থেকে আবার কন্টিনিউ কিন্তু তোমরা ক্লাসেসগুলো পেয়ে যাবে, ঠিক আছে? তো এই ছিল আজকে এটা নিয়ে আমরা আলোচনা করব। এবার আলোচনার যে বিষয় আছে সেটা শুরু করার আগে একটা খুব ছোট্ট কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে আমি ক্লাসটা শুরু করছি। দেখো, এখানে তোমরা পুরো কোর্স ফি স্ট্রাকচারটা কিন্তু দেখতে পাচ্ছ। একদম কর্নারে তোমরা এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। সরি, এই নাম্বার দুটো হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। আমি এটা সরিয়ে দিচ্ছি, তাহলে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606, 6295916282। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। শুধুমাত্র একটা ছোট্ট বিষয় মনে রাখতে হবে, সোম থেকে শনিবারের মধ্যে কল করতে হবে, অবশ্যই অফিস আওয়ারে কল করতে হবে। আর একটা বিষয় মনে রাখতে হবে, রবিবার কিন্তু কেউ যোগাযোগ করবে না, সেদিন কিন্তু আমাদের সেন্টার অফ থাকে। আচ্ছা, এইবার তোমরা একটুখানি কোর্স ফি যেটা রয়েছে এটা নিয়ে তোমাদের প্রচুর কনফিউশন, তোমাদের কোর্স ফি কি হবে। তো দেখো, তোমাদের কোর্স ফি তোমরা এই স্ট্রাকচারটা ফলো করবে, ঠিক আছে? তাহলে তোমাদের কোর্স ফি কি থাকছে? 1199 থাকছে, ঠিক আছে? 1199। এই 1199 এর বিনিময়ে তোমরা কিন্তু তোমাদের এই যে সেমিস্টারটা আছে পুরো ক্লিয়ার করতে পারছো। এর মাঝখানে কিন্তু কোনো কিছু তোমাদেরকে আর আলাদা করে পে করতে হচ্ছে না। এই 1199 এর বিনিময়ে তোমরা নোটস পত্র পেয়ে যাচ্ছ, পেইড ব্যাচে ক্লাসেস গুলো পেয়ে যাচ্ছ, ঠিক আছে? তো সমস্তটাই কিন্তু পেয়ে যাচ্ছ, এক্সামের আগে সাজেশনস পেয়ে যাচ্ছ, সমস্ত কিছু এই 1199 এর বিনিময়ে পেয়ে যাচ্ছ। ক্লাসেস কিন্তু শুরু হয়ে যাবে আর কিছু দিনের মধ্যেই, কারণ অগস্ট মাস পড়ে গেছে। বাট তোমাদের পেপারও 4খানা রয়েছে, তো সেগুলো মানে কমপ্লিট করারও একটা বিষয় থাকে। তো আমি কিন্তু ইতিমধ্যেই ক্লাস আর 2-1 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। তোমরা যারা চাইছো একদম ঝটপট কিন্তু অ্যাডমিশন করে নাও, কারণ মিডল থেকে অ্যাডমিশন হলে তোমাদের অনেক কনসেপ্ট কিন্তু বাকি পড়ে থাকে, তখন কিন্তু সেগুলো ক্লিয়ার হয় না, ঠিক আছে? তো চলো, এই ছিল তোমাদের জন্য একটা খুব ছোট্ট কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন। এইবারে চলো আমরা আলোচনার বিষয়ে ফিরে যাচ্ছি। আলোচনা করবো আজকে আমরা কি নিয়ে? ক্যারেক্টারিস্টিক্স অফ ইনক্লুসিভ এডুকেশন। যারা দেখোনি আগের দিনের ক্লাস, কাইন্ডলি দেখে নেবে। আমি কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করেছি, কনসেপ্ট ক্লিয়ার না করে কিন্তু কেউ ক্যারেক্টারিস্টিক্সে যাবে না। চলো, আচ্ছা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কয়েকটি কার্যকরী বৈশিষ্ট্য এবার আমরা আলোচনা করব। সবার প্রথমে কি বলা হচ্ছে? সরি, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা একটি প্রক্রিয়া, এটা একটা প্রসেস। যার অর্থ কি? যার অর্থ হচ্ছে এটি একটি কার্যক্রম। অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা শুধুমাত্র নীতি নয়, এটা কিন্তু একটা গৃহীত কার্যক্রম, যার মধ্যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রয়োগের দিকটাও তার সংজ্ঞার মধ্যে চলে আসে। এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্বন্ধে জানতে হলে আমাদেরকে আগে জানতে হবে যে কিভাবে সাধারণ বিদ্যালয়ে সেটা কার্যকর হয় এবং সেটাকে কিভাবে আমরা কার্যকর করব, সেটাকে কার্যকর করতে কি কি পসিবিলিটিস আছে সেই দিকটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? এই যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, যেখানে কিন্তু কি বলা হচ্ছিল যে প্রত্যেকেই যেন একই সাথে এক ছাদের তলায় এসে যেন পড়াশুনো করতে পারে, ঠিক আছে? সেখানে কিন্তু কোনো রকম ভেদাভেদ কোনো কিছু থাকবে না। আচ্ছা, দেন আমরা কি দেখবো? দ্বিতীয়ত কি বলা হচ্ছে? অংশগ্রহণের কথাটি এক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য, পার্টিসিপেট করা। আর কি? সমস্ত ধরনের, দেখো এক্ষুনি আমি বললাম না কোনো রকম ভেদাভেদ থাকবে না, এক শেডের তলায় সকলে মিলে একসাথে ইকুয়ালি শিক্ষা গ্রহণ করবে। সমস্ত ধরনের ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে আসার সুযোগ দেওয়ার অর্থ কি বলা হচ্ছে? এই নয় যে তারা শুধু নিষ্ক্রিয় শিক্ষা গ্রহণকারী হিসেবে বিদ্যালয়ে জীবনযাপন করবে। বিদ্যালয়ের সমস্ত রকমের কার্যক্রমে তাদের সক্রিয় অংশগ্রহণ ক্রমাগত বৃদ্ধি করতে হবে এবং যার ফলে নিশ্চিত করা হবে যে প্রকৃত অন্তর্ভুক্তি সফল হয়েছে। দেখো,
যদি আমরা এটা মনে করি যে প্রত্যেকটা বাচ্চা, ঠিক আছে, সেটা ধনী হতে পারে, সেটা দরিদ্র হতে পারে, বা যখন হচ্ছে উঁচু জাতি নিচু জাতি, এই যে নানান ধরনের বিভেদগুলো রয়েছে, আর কি রয়েছে, যারা প্রতিবন্ধী শিশুরা রয়েছে, তাদের সকলকে যখন আমরা বলছি যে এক ছাদের তলায় এনে পড়াশুনো দিতে হবে বা ইকুয়াল শিক্ষা দিতে হবে, তার মানে কিন্তু এটা না যে তাদেরকে শুধুমাত্র স্কুলে এনে রেখে দেওয়া বা তাদেরকে এক জায়গায় এনে রেখে দেওয়া, ইকুয়াল এডুকেশন দেওয়া। এখানে কিন্তু এর ভূমিকা শেষ হয়ে যাচ্ছে না, এর ভূমিকা আরো থেকে যাচ্ছে। কি থাকছে? পার্টিসিপেট করতে হবে, অংশগ্রহণ করতে হবে। এই যে দেখো, এখনই দেখলাম আমি, আচ্ছা এই যে অংশগ্রহণ করতে হবে বিদ্যালয়ের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা বাচ্চাকে অ্যাক্টিভলি সেখানে পার্টিসিপেট করতে হবে, তবেই গিয়ে কিন্তু আমাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে বিষয়টা সেটা কিন্তু দেখা যাবে যে কমপ্লিট হবে। সকলকে আনতে হবে, সকলকে অ্যাক্টিভ করতে হবে, নিষ্ক্রিয়ভাবে কিন্তু কাউকে বসে রাখা বা নিষ্ক্রিয়ভাবে কিন্তু কাউকে থাকা যাবে না। আচ্ছা, আর কি বলা হচ্ছে দেখো, সরি, অংশগ্রহণ বৃদ্ধি করার মাধ্যমে স্বীকার করা হয়েছে যে শুধুমাত্র বিদ্যালয়ে যোগদান করা মাত্রই সমস্ত ধরনের শিক্ষার্থী বিদ্যালয়ের জীবনের সঙ্গে সহজে কিন্তু সম্পৃক্ত হয়ে পড়বে না। এর জন্য কি করতে হবে? একজন প্রান্তিক সমাজের শিশু, একজন অক্ষমতাযুক্ত শিশু কিংবা আর্থ সামাজিকভাবে বঞ্চিত পরিবারের শিশু বিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেও কিন্তু তাদের মধ্যে নানান ধরনের কি বলবো যে সংকোচ, তাদের তখনও কিন্তু বিদ্যালয়ে আসার পরেও তাদের মধ্যে নানান ধরনের বাধা, মানসিক সামাজিক অন্তরায়, ঠিক আছে, এগুলো কিন্তু থাকে। তো সেইগুলো কি হচ্ছে যে সেই সময়ও কিন্তু দেখা যায় যে তাৎক্ষণিকভাবে সেগুলো বাধা সৃষ্টি করে। তো সেই সমস্ত বাধাকে জয় করার শিক্ষা ও সহায়তা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কার্যক্রমের মধ্যেই অন্তর্গত। তাহলে আমরা দুটো না কন্ডিশন দেখলাম এখানে, ঠিক আছে। কি দেখলাম বলতো? সবার প্রথমে কি বলা হলো যে প্রত্যেকটা বাচ্চাকে না একই শেডের তলায় আনতে হবে, একই শিক্ষা দিতে হবে। দেন কি বলা হলো যে শুধুমাত্র বিদ্যালয় অবধি নিয়ে আসলে কিন্তু এখানে ভূমিকা শেষ হয়ে যাচ্ছে না, তাহলে কি করতে হবে? তাদের প্রত্যেককে অ্যাক্টিভ করতে হবে, প্রত্যেকটা কাজে তাদেরকে অংশগ্রহণ করাতে হবে। ঠিক আছে, চলো এই দুটো কমপ্লিট। আরেকখানা কি বলে দিল, এই যে দেখো বিভিন্ন যে কি বলবো যে বিভিন্ন বাধা বিপত্তি বা বিভিন্ন ধরনের ব্যারিয়ার্স গুলোকে অতিক্রম করে যখন বাচ্চারা সকলে আসছে একই শেডের তলায় পড়াশুনো করতে, সমস্ত ধরনের বাচ্চারা রয়েছে, যেখানে নানান ধরনের ভেদাভেদ বলো, ধনী দরিদ্র, কি বলবো যে উঁচু জাতি নিচু জাতি, এই যে বিষয়গুলো, এই সমস্ত কিছুকে কাটিয়ে যখন একটা বাচ্চা স্কুলে আসে, তারপরেও কিন্তু তার মধ্যে কিছু সংশয় থেকে যায়, তবুও কিন্তু দেখা যায় সে নানান ধরনের পরিস্থিতিগুলোর সাথে কিন্তু লড়াই করতে থাকে। তো তখন কি হচ্ছে? তখনও কিন্তু তার মধ্যে সেই সংকোচগুলো থাকছে, সে একই জায়গায় পড়াশোনা করছে কিন্তু তবুও তার মধ্যে সেই সংকোচগুলো থাকছে। তো এবার কি বলা হচ্ছে, সেই বাধাগুলোকে আমাদেরকে ঠিক করতে হবে, তাদের মধ্যে সেই যে সংকোচগুলো রয়েছে, সংশয়গুলো রয়েছে, সেইগুলোকেও কিন্তু আমাদেরকে ক্লিয়ার করতে হবে। তবেই কি বলছে যে সেই সমস্ত বাধাকে জয় করার শিক্ষা ও সহায়তা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কার্যক্রমের মধ্যেই কিন্তু পড়ে যাবে। ঠিক আছে, আশা করছি আমি কিন্তু ক্লিয়ার করাতে পেরেছি। আচ্ছা, এইবারে চলো তৃতীয়ত 3 নাম্বার ক্যারেক্টারিস্টিক কি বলছে? বলছে 3 ধরনের কার্যক্রমের কথা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিভিন্ন সংজ্ঞাতে উল্লেখ করা রয়েছে। কত রকমের বলা হচ্ছে? 3 রকমের। পাঠ্যক্রমিক, সাংস্কৃতিক এবং সামাজিক। বলছে 3 ধরনের কার্যক্রমের কথা অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বলা হয়েছে বা তার সংজ্ঞাতে বলা হয়েছে। সেই 3টা কি কি? একটা পাঠ্যক্রমিক, এখানে পাঠ হয় জফলা হবে, সাংস্কৃতিক এবং আরেকটা কি? সামাজিক। শিক্ষক এবং শিক্ষা, বিজ্ঞানের ছাত্রছাত্রী মানেই জানেন যে বিদ্যালয়ের পূর্ণাঙ্গ কার্যক্রমে এটি একটি একদম সংক্ষিপ্ততম বর্ণনা। এবার বিদ্যালয়ে শুধুমাত্র পাঠ্যক্রম নির্ভর পঠন পাঠনের সঙ্গে সংশ্লিষ্ট কাজই হয় না, শিক্ষার্থীর সার্বিক বিকাশের স্বার্থে কিন্তু সাংস্কৃতিক দিকটা বা কালচারাল দিকটা এর সাথে সাথে কার্যক্রম বিদ্যালয়ের অত্যাবশ্যকীয় কিন্তু উপাদান রয়েছে। বৃহত্তর অর্থে সমস্ত রকমের যে সহপাঠক্রমিক কার্যাবলীগুলো রয়েছে
শারীরিক চর্চাও কিন্তু তার মধ্যে চলে আসে। তার মানে এখানে কি বলা হচ্ছে যে সহপাঠক্রমিক কার্যাবলী যেগুলো আছে তারও কিন্তু মেনশন এখানে রয়েছে। আর বিদ্যালয়ের মধ্যে এবং বাইরে সামাজিক জীবনের কথা বহু পূর্বেই কিন্তু শিক্ষা দার্শনিক এবং শিক্ষাবিদরা এই যে বিষয়টা রয়েছে তারা কিন্তু সেটা স্বীকার করে নিয়েছেন। তো কি বলা হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সার্বিক শিক্ষা এবং তার সমস্ত ছাত্রছাত্রীর জন্যই কিন্তু নির্ধারিত। সেখানে নির্বাচনের কোনো প্রশ্ন আলাদা করে আসে না। বিদ্যালয় জীবনের শেষে অন্যান্য ছাত্রীর মতো যারা এতদিন কি বলছে যে অন্যান্য ছাত্রছাত্রীদের মতো এতদিন যারা বাইরে ছিল তারাও কিন্তু সার্বিক শিক্ষার প্রভাবে একটা কমপ্লিট মানুষ হিসেবে দেখা যায় যে তারাও কিন্তু সমাজে থাকছে, তারাও আবার সমাজে কিন্তু ফিরে আসছে। কারণ সার্বিক শিক্ষা সমস্ত ছাত্রছাত্রীর জন্মগত অধিকার বলেই দিচ্ছে সার্বিক শিক্ষা, ঠিক আছে? তো সমস্ত ছাত্রছাত্রীর কিন্তু সেটা জন্মগত অধিকার। চলো আরো কিছু পয়েন্টস রয়েছে। চতুর্থত কি বলা হচ্ছে, মূল স্রোতের বিদ্যালয় অর্থাৎ বৃহত্তর ছাত্র সমাজের জন্য প্রচলিত প্রথাগত বিদ্যালয় ব্যবস্থাকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। কি বলা হচ্ছে, প্রথাগত বিদ্যালয় ব্যবস্থা যেটা রয়েছে সেখানে কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষার যে দায়িত্ব রয়েছে তার যে বিভিন্ন কি বলবো যে কার্যক্রমগুলো রয়েছে তার হাতে কিন্তু ন্যস্ত করা হয়েছে। সমস্ত শিক্ষার্থীকে মূল স্রোতে আনার জন্য যে কার্যক্রম রয়েছে তার নাম হলো সংহতিমূলক শিক্ষা এবং এই কার্যক্রমকে আরো সম্প্রসারিত এবং তার পূর্ণাঙ্গ রূপ যদি দিতে হয় তখন আমরা সেটাকে কি বলবো, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলবো। আচ্ছা আর কি, আর হচ্ছে পঞ্চমত বলা হচ্ছে যে স্থানীয় মূল স্রোতে বিদ্যালয় কথাটির যে গুরুত্ব সেটা অপরিসীম। কিভাবে? কারণ বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব বিদ্যালয়ে যোগদানের একটি বড় বাধা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ঠিক আছে? আর কি বলা হচ্ছে, শিক্ষার অধিকার আইনেও স্থানীয় বিদ্যালয়ের প্রসঙ্গটি অন্তর্ভুক্ত করা হয়েছে এই বাধা দূর করার উদ্দেশ্যে। কোন বাধা? বলছে তোমার বাড়ি থেকে তোমার স্কুলের যে ডিস্টেন্সটা রয়েছে সেটাও কিন্তু মানে কি বলবো যে ইকুয়ালি কিন্তু সেটা কি বলবো যে সেটাও কিন্তু এক ধরনের বাধা, ঠিক আছে? বেসিক্যালি আমরা কি বলি, আরে ঠিক আছে বাড়ির থেকে স্কুল একটু দূরে আছে, আমরা একটু সময়ে বার হব বা কিছু যানবাহনের ব্যবস্থা করে দেওয়া হবে, কিন্তু এই ডিস্টেন্সটা কিন্তু অনেকটা ম্যাটার করে। অনেক সময় দেখা যায় যে এই যে দূরত্ব বাড়ির থেকে বিদ্যালয়ের যে দূরত্ব রয়েছে সেইটা কিন্তু অনেকটা থাকার জন্য অনেক বাচ্চাদের কিন্তু দেখা যায় যে তাদের কি বলবো যে পেরেন্টসরা বিদ্যালয়ে পাঠাতে একটু দ্বিধাবোধ করে বা তাদের একটা টাইম ম্যানেজের একটা প্রবলেম কিন্তু হামেশাই থেকে যাচ্ছে, ঠিক আছে? তো শুধুমাত্র এবার কি বলা হচ্ছে, শিক্ষার অধিকার আইনে কি বলা হচ্ছে, এই যে স্থানীয় বিদ্যালয়ের এই যে প্রসঙ্গটি সেটাও কিন্তু ওটার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই বাধাটাকে দূর করার উদ্দেশ্যে কিন্তু সেটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর কি বলা হচ্ছে, শুধুমাত্র প্রতিবন্ধী ছাত্রছাত্রী নয়, বহু সাধারণ ছেলেমেয়ের পক্ষেও দেখা যায় যে বহু দূরবর্তী বিদ্যালয়ে যাতায়াত সমস্যার কিন্তু কারণ। যাতায়াতের ফলে কি হচ্ছে, বেশি দূরে হয়ে গেলে আমাদের টাইম বেশি লাগছে, আমরা টায়ার্ড হয়ে যাচ্ছি, যাতায়াতের ক্লান্তি, সময়ের অপচয়, দুর্গমতা, সুস্থতা, অসুস্থতা, নানান ধরনের প্রবলেম কিন্তু এর মধ্যে চলে আসে, ঠিক আছে? তো অতএব অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যকর করতে এই যে স্থানীয় বিদ্যালয় এর যে প্রবলেমটা যেটা এই ক্ষেত্রে মেনশন করে দেওয়া হয়েছে সেই দিকটাও কিন্তু দেখতে বলা হয়েছে, ঠিক আছে? তাহলে এই ছিল আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। কি ছিল টপিক? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য। এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কনসেপ্ট ক্লিয়ার করা হয়ে গেছে। যারা এখনো কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করোনি, যারা আজকে শুধু এই ক্যারেক্টারিস্টিক্স দেখবে তারা কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। সবার আগে যাবে চ্যানেলে সব ভিডিওস রয়েছে, ওই কনসেপ্ট ক্লিয়ার করবে, দেন এটা কিন্তু ক্লিয়ার করবে। আশা করছি কনফিউশন তোমাদের কিছু থাকবে না। এখানে তো পুরো ইনফরমেশন তোমাদের জন্য দিয়ে দেওয়াই রয়েছে। তো চলো আজকে ক্লাস আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।